অবশেষে টিপের সিঁদুরদানের সময় মেঘ খেয়াল করে বর আসলে কেউ না, সে হলো স্বস্তিক। তখন মেঘ গিয়ে স্বস্তিকের হাত ধরে আর বলে, দাদাভাই তুমি এটা কি করছো? তুমি তো গীতা বৌদিকে ভালোবাসো, তাহলে তুমি এটা কি করছো? এরপর টিপ নামটা শুনেই তার মনে পড়ে যায় তাদের বাড়িতে যে আছে সে হলো গীতা এলএলবি। এরপর গীতা, মেঘ ও স্বস্তিক একে অপরের সম্মুখীন হয়। হ্যাঁ বন্ধুরা, ঠিক এমনটাই দেখতে চলেছে গীতা এলএলবির আজকের পর্বে। যখন টিপের বাড়িতে বর চলে আসে তখন মেঘ অতটাও গুরুত্ব দেয় না, কিন্তু যখন বিয়ের মণ্ডপে টিপের সিঁদুরদান পর্ব শুরু হবে মেঘ ও অঙ্কিত সেটা দেখতে থাকে। ঠিক সেই মুহূর্তেই মেঘের চোখে পড়ে বরের দিকে। এরপর টিপকে বর যখনই সিঁদুর পড়াতে যাবে সেই মুহূর্তে এসে হাত ধরে মেঘ এবং বলে, দাদাভাই তুমি বেঁচে আছো এখনও, আর এটা কি করছো? স্বস্তিক বলে, কে দাদাভাই? তখন টিপ বলে, তুমি কে? তুমি আমার বিয়েতে বারবার বাধা সৃষ্টি করছো, এখন তুমি দাদাভাই বলছো আমার বরকে। তখন মেঘ বলে, আমরা ভেবেছিলাম আমার দাদাভাই বৌদিমণি সবাই মারা গিয়েছে, কিন্তু তুমি আমার দাদাভাইকে বশ করে নিয়ে অবশ্যই বিয়ে করছো। এবং টিপ বলে, উনি তো আমাকে ভালোবাসে, ওনার সঙ্গে আমার ভালোবাসার সম্পর্ক আছে। তখন প্রিয়ঙ্বদা চ্যাটার্জি এসে বলে, কি হচ্ছে এসব? এসব কি হচ্ছে? হ্যাঁ, আমি কিছুই বুঝতে পারছি না, একটু খুলে বলবে মেঘ? তুমি একটু খুলে বলো, আমাকে বোঝাও যে ব্যাপারটা কি হচ্ছে। তখন মেঘ বলে, ইনি আমার দাদা স্বস্তিক মুখার্জি, আর এনার বিয়ে অলরেডি হয়ে গেছে গীতা এলএলবির সাথে। তখনই টিপ বলে, গীতা এলএলবি নামটা তো সে শুনেছে। একথা বলতেই গীতা এলএলবির নামটা খবরের কাগজে ফটো দেখেছিল সে তার মনে পড়ে যায়, এবং সে বলে, আমার বাড়িতে একটা অসুস্থ মহিলা আছে, তাকে একটা গীতা এলএলবির মতনই দেখতে লাগে, দুজনে অনেকটা সেম দেখতে, তাহলে কি ওরা দুজনাই এক? আর তখনই সেখানে গীতা চলে আসে এবং মেঘ গীতাকে দেখেই ছুটে গিয়ে বলে, এই মহিলা আর কেউ নয়, তার বৌদিমণি গীতা। তখন গীতাও স্বস্তিককে একসাথেই দেখতে পায়। অন্যদিকে পদ্ম বলে, আমি বলছি তো এসব কিছুর পেছনে কাবেয়া দিদি আছে, কাবেয়া আছে, কারণ ও স্বস্তিক দাদাবাবুকে মেরেছে আর উকিল দিদিমণিকে নিজের করে রাখতে চেয়েছিল, কারণ উকিল দিদিমণির বাচ্চা হলে বাচ্চাটা ও নিজের লালন পালন করতো, আর তখন উকিল দিদিমণিকে ও মেরে ফেলতো। তখন একথা শুনেই বাড়ির সবাই চমকে ওঠে। তখনই দেখা যাবে পোলাই বলে, আচ্ছা তাহলে কাবেয়া গীতাকে কেন মারলো? তখন মেঘ বলে, না কাকাই, আমার মনে হয় কাব্যা গীতাকে মেরেছে, এটার মধ্যে অন্য কোনো কথা আছে। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, হ্যাঁ এটার মধ্যে নিশ্চয়ই অন্য কোনো কথা আছে। তখন বড়বাবু বলে, আপনারা চিন্তা করবেন না, আমি সবটা আমি দেখছি, আর আপনারা একটু কোঅপারেট করতে হবে। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, আমি সব রকমের কোঅপারেট করতে রাজি আছি, কারণ আমার ছেলের খুনিকে আমি ঠিক ধরবো। আমার ছেলেকে যে খুন করতে লোক হায়ার করেছিল আমি তাকে ছাড়বো না। আর তার আগে ওই তপন চৌধুরীর সঙ্গে তো দেখা করি, জানি আগে যে ওকে হায়ার করেছিল, তারপর সবটা না হয় বুঝতে পারবো। তারপরেই বড়বাবু বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন চলে যাচ্ছি, আপনার সঙ্গে পরে কথা হবে। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, ঠিক আছে, আমিও দেখছি কি করা যায়, আমি তো ছাড়বো না, এই কাজগুলো যে করেছে তাকে আমি ছাড়বো না, যেই এই কাজের সাথে জড়িত থাকুক আমি তাকে কিছুতেই ছাড়বো না। তখন বড়বাবু বলে, ঠিক আছে, এই বলেই বড়বাবু চলে গেলেই ওইদিকে দিয়া অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে, আর ফোন করেই বলে, স্যার আমি দিয়া বলছি। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, হ্যাঁ বলো দিয়া। তখন দিয়া বলে, স্যার ওই তপন চৌধুরীকে আমি পেয়ে গেছি, তার ঠিকানা আমি পেয়ে গেছি, সে কোন কোর্টের লয়ার তাও জেনে গেছি। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, দ্যাটস গুড, এবার তাহলে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে ফেলো, আমি ওনার সঙ্গে দেখা করতে চাই। তখন দিয়া বলে, ঠিক আছে স্যার, এই বলেই অগ্নিজিৎ মুখার্জি ফোনটা রেখে দেয় আর বলে, অনেক বড় গেম চলছে, আগে ওই লোকটার সঙ্গে তো দেখা করি, দেখি ওনাকে কে হায়ার করেছিল। তখন এই কথা বলে অগ্নিজিৎ মুখার্জি পোলাইকে নিয়ে সেই অ্যাডভোকেট তপন চৌধুরীর সঙ্গে দেখা করতে বেরিয়ে যায়। তখন তপন চৌধুরী অগ্নিজিৎ মুখার্জিকে দেখে বলেন, কিভাবে আপনাকে সাহায্য করতে পারে বলুন। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, আপনি জানেন আমাকে, আমি কে? তখন তপন চৌধুরী বলে, হ্যাঁ জানবো না, আপনি একজন অ্যাডভোকেট যার নাম সবাই জানে, আপনাকে কোর্টে এমন কেউ আছে নাকি যে আপনাকে চেনে না? এই পর্যন্ত আপনি শুধুমাত্র দুটো কেস হেরেছেন, তাও আবার অ্যাডভোকেট গীতার কাছে, মানে গীতা এলএলবি আপনার পুত্রবধূ, যে কিনা এখন মিসিং, তাই তো? তখন এই কথা শুনেই অগ্নিজিৎ মুখার্জি অবাক হয়ে যায়। তখন বলে, আপনি তো দেখছি আমার সব খবরই রাখেন। তখন অ্যাডভোকেট তপন বলে, হ্যাঁ আমি একজন অ্যাডভোকেট হয়ে আর আপনার খবর রাখবো না, তা কি বলছেন? কি করে হয়? খবরের কাগজে সবসময় আপনার কথা শুনতাম, দেখতাম, আর সেটা জানবো না? আর এখন তো জানি, আরও জানি আপনার ছেলে স্বস্তিক মুখার্জিকেও নাকি গুলি করে খুন করা হয়েছে, তাই না? তখন পোলাই বলে, আপনি তো দেখছি আমাদের ব্যাপারে রিসার্চ করে রেখেছেন। তখন অ্যাডভোকেট তপন চৌধুরী বলে, দেখুন ওরকম কিছুই না, আসলে একজন লয়ার হয়ে আর একজন লয়ারের খবর তো জানবই, তাছাড়া আপনি তো মনে হয় এখন কোর্টে যাতায়াত করছেন, তাই না?
তখন অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি বলে, সেটা কি স্বাভাবিক নয়? আমার ছেলে খুন হয়েছে, আমি আপনার কাছে এসেছি একটা কথা জানতে। আপনি আমাকে বলুন, আপনাকে কে হায়ার করেছিল বংশীকে ছাড়ানোর জন্য? আপনি তো বংশীকে ছাড়িয়েছেন, তাই না? তখন অ্যাডভোকেট তপন চৌধুরী বলে, হ্যাঁ, আমি ছাড়িয়েছি। তখন পোলাই বলে, তাহলে বলুন, বলুন আপনাকে কে হায়ার করেছিল বংশীকে ছাড়ানোর জন্য? আপনাকে কে হায়ার করেছিল বলুন। তখন অ্যাডভোকেট তপন চৌধুরী অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরেই তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, কোর্টে বংশীর জন্য জামিনটা তো আপনিই করেছিলেন, তাই না? তখন তপন চৌধুরী বলে, হ্যাঁ, আমি করেছিলাম। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, আপনি জানেন জামিন দেওয়ার 12 ঘন্টা পরেই কেউ বংশীকে খুন করেছে? তখন এই কথা শুনে তপন চৌধুরী হাসতে থাকে। তখন পোলাই বলে, কি ব্যাপার, আপনি বংশীর খুনের কথা শুনে একটু চোখের পাতা কাঁপলো না, একটুও না? আপনি কেঁপে উঠলেন না কেন এই কথা শুনেই? তখন এই কথা মতো তপন চৌধুরী বলে, শুনুন, আমি একজন ক্রিমিনাল লয়ার, আমার না এরকম অনেক কেস হ্যান্ডেল করতে হয়, তাই আমি না এখন সদ্য অ্যাডভোকেট হওয়া উকিল নই, আমি কিন্তু পোরকা হওয়া উকিল, তাই আমার চোখের পাতা কাপড়ও কথা নয়, আর আমার ভয় পাওয়ারও কথা নয়। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, তার মানে আপনি এই সব কিছুর সঙ্গে জড়িত আছেন, তাই তো? তাই তো, আপনি এই সব কিছুর জড়িত আছেন। আপনি জানতেন যে কেউ বংশীকে খুন করবে, বংশীকে খুন করা হবে, আর তার জন্যই আপনি তাকে জামিনে বেল করিয়েছিলেন তাকে। তখন এই কথা শুনে অবাক হয় তপন চৌধুরী আর বলে, আপনি মুখ সামলে কথা বলুন। তখন পোলাই বলে, মুখ সামলে কথা বলবে মানে? আপনাকে যা বলা হয়েছে ঠিকই তো বলা হয়েছে। কে কে আপনাকে অ্যাপয়েন্ট করেছিল বলুন? টাকার জন্য তো আপনি দেখছি সব কিছু করতে পারেন। তখন তপন চৌধুরী বলে, শুনুন, আমি না এটুকু আইন জানি যে আমার ক্লায়েন্টের সম্পর্কে আমি কাউকে কোনো ইনফরমেশান দেবো না। আমি বলবো না কে আমাকে অ্যাপয়েন্টমেন্ট করেছিল বা কার জন্য আমি কাজ করেছিলাম। আর আমার মুখোমুখি তো এখন অগ্নিজিৎ মুখার্জি হননি, আপনি। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, আমার মুখোমুখি কখনো হবেন না, যদি কোনো দিন হন না তাহলে আপনার কাঁচা খুলে দেবো আমি কোর্টের মধ্যে, বলে দিলাম। আপনি আমাকে চেনেন না, তার মানে আপনি সব কিছুর সঙ্গে জড়িত আছেন, তখনই তপন চৌধুরী রেগে যায় আর বলে, আপনি আমার চেম্বারে বসে আমার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করতে পারেন না, এখনই আপনারা বেরিয়ে যান, আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারি। তখন প্রলয় রেগে গিয়ে তপন চৌধুরীর কলার চেপে ধরে আর বলে, কাকে আপনি ঘাড় ধাক্কা দিয়ে বের করবেন, হ্যাঁ? তখন তপন বলে, কলারটা ছাড়ুন, না হলে আপনার দাদা কিন্তু জানে আমি কি কেসে আপনাকে ফাঁসাতে পারি, কত নম্বর কেসে আপনাকে ফাঁসাতে পারি। ছাড়ুন, ছাড়ুন আমার কলারটা, ছাড়ুন। তখন প্রলয় আরও রেগে যায়। তারপরেই তপন চৌধুরী বলে, আমাকে রাগাবেন না, আমি কার হয়ে কাজ করছি কার হয়ে কাজ করছি না সেটা আপনার জিজ্ঞাসা করব না, কলারটা ছাড়ুন। তখন প্রলয় কলারটা ছেড়ে দেয়। তারপর তপন চৌধুরী বলে, বেরিয়ে যান আমার চেম্বার থেকে, এক্ষুনি আপনারা বেরিয়ে যান। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, তার মানে এই সব কিছুর সঙ্গে আপনি জড়িত আছেন? আপনাকে আমি দেখে নেব আপনাকে আমি। আমার ছেলে খুন হয়েছে আর তার খুনিকেও আমি খুন করা হয়েছে। আমি তো ছাড়বো না আমি কাউকেই ছাড়বো না আমি, এই বলে গেলাম। এই বলে চলে যেতে লাগলে তখন সেখানে বড়বাবু চলে আসে আর সে বলে, আপনি এখানে? তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, হ্যাঁ, আমি এখানে। তারপরে বড়বাবু তপন চৌধুরীকে বলে, শুনুন, আপনি অ্যাডভোকেট হন আর যাই হন, আইনের ঊর্ধ্বে কিন্তু নন আপনি, আপনি আইনের বাইরে নন। তখন তপন চৌধুরী বলে, মানে? তখন বড়বাবু বলে, হ্যাঁ, এখানে বংশী খুন হয়েছে, তার জন্য আপনাকে আমি জিজ্ঞাসাবাদ করব। তারপর এই বলে অগ্নিজিৎ মুখার্জি আর পোলাইকে বলেন, চলুন, আপনি চলুন এখান থেকে। এই বলে ওরা এখান থেকে চলে যায়। তারপরেই দেখা যাবে তপন চৌধুরী কাউকে ফোন করেই বলে, হ্যাঁ, একজন উকিল এসেছিল অগ্নিজিৎ মুখার্জি আর তার ভাই বংশীর কেসটা জিজ্ঞাসা করার জন্য, যে আমি কার কথায় তাকে জামিন করিয়েছিলাম। তারপরে বলে, আমি কিছু বলিনি, আমি মুখ খুলিনি, আপনি চিন্তা করবেন না কোনো। ওদিকে দেখা যাবে কাবিয়াকে কৃপান এসে খবরটা দেয় যে বংশী খুন হয়ে গেছে। তখন কাবিয়া বলে, কি বলছিস তুই? তখন কাবিয়ার মা সেখানে চলে আসে, এসেই বলে, কি ব্যাপার কাবিয়া, কিছু কি হয়েছে? কৃপান, কিছু কি হয়েছে? কিন্তু কৃপান আর কাবিয়া কেউ কিছুই বলে না। তখন কাবিয়ার মা বলে, কিছু হয়েছে কি? কী হয়েছে বল, আমার কাছে কিছু লুকাবি না। তখন কৃপানকে জিজ্ঞাসা করে, বল কি হয়েছে? তখন কৃপান বলে, মা তুমি বুঝবে না, কিছুই হয়নি। তখন কাবিয়ার মা বলে, বলতে বলছি, বল কি হয়েছে? তখন কৃপান বলে, মা ওই বংশী যে ছেলেটা স্বস্তিককে গুলি করেছিল তাকে কেউ শ্যুট করে দিয়েছে। তখন কাবিয়ার মা বলে, কি বলছিস তুই, শ্যুট করে দিয়েছে মানে? কে শ্যুট করে দিল? তখন কাবিয়া বলে, আমি তো বুঝতেই পারছি না, বংশীকে তো জেলে ছিল, তাহলে ওকে কে কী করে শ্যুট করলো? তখন কৃপান বলে, ওকে জামিনে কেউ বের করেছিল, তারপর ওকে শ্যুট করে দেওয়া হয়েছে। তখন কাবিয়া বলে, কে ওকে জামিন করলো, বের করলো কে? তখন কৃপান বলে, অ্যাডভোকেট তপন চৌধুরী নামক এক ব্যক্তি। তখন এই কথা শুনে কাবিয়া বলে, ওনার সঙ্গে কথা বলতে হবে, ওনাকে অ্যাপয়েন্টমেন্ট করেছিল, আমাকে জানতেই হবে, এখনই ফোন কর।
ফোন কর তুই। তারপরেই দেখা যাবে কৃপান অ্যাডভোকেট চৌধুরীকে ফোন করে। তখন দেখা যায় কাবিয়া বলে, আপনি অ্যাডভোকেট তপন চৌধুরী? তখন অ্যাডভোকেট বলে, হ্যাঁ আমি অ্যাডভোকেট তপন চৌধুরী বলছি। তখন কাবিয়া বলে, আপনি বংশীকে জামিনে বের করেছিলেন তাই না? কার কথায় আপনি বংশীকে জামিন করিয়েছিলেন? কে আপনাকে অ্যাপয়েন্ট করেছিল? বলুন, বলুন কার হয়ে আপনি কাজ করছেন? তখন অ্যাডভোকেট তপন চৌধুরী খুশি হয় আর বলে, আপনি কাবিয়া ব্যানার্জি বলছেন তাই তো? তখন কাবিয়া চমকে যায় আর বলে, আপনি কি করে জানলেন আমার নাম? আপনি কি করে জানলেন? তখনই অ্যাডভোকেট চৌধুরী বলে, দেখুন ম্যাডাম, আপনার জন্যই আমি অপেক্ষা করছিলাম এতক্ষণ। আমি জানতাম আপনি ফোন করবেন, কারণ ওই যে কথাই আছে না, ঠাকুর ঘরে খেয়ে আমি কলা খাইনি। তখন কাবিয়া বলে, মানে কি বলতে চাইছেন আপনি? কি বলছেন আপনি? তখন অ্যাডভোকেট তপন চৌধুরী বলে, শুনুন ম্যাডাম, আমি কার হয়ে কাজ করছি, কার হয়ে করছি না, কার হয়ে ওকে জামিন করেছিলাম সেটা আপনার কৈফিয়ত দেব না। তবে আমি জানতাম আপনি ফোন করবেন, আর এখন আমি একদম শিওর হয়ে গেছি। এবার আর কিছু আপনাকে জানতে হবে না। এই বলে তপন চৌধুরী ফোনটা রেখে দেয়। তখন কাবিয়া বলে, কৃপান, আমার মনে হয় ফোনটা করা ভুল হয়ে গেছে রে। ওই লোকটা আমার জন্যই অপেক্ষা করছিল। ওনাকে যে অ্যাপয়েন্টমেন্ট করেছে সে জানতো যে আমি ফোন করব ওনাকে। আমি ফোন করব সেটা জেনে গেছে ওরা। না না, আমি বুঝতে পারছি না। কেউ একজন খেলাটা খেলছে, কেউ একজন তো খেলাটা খেলছেই অবশ্যই। কে খেলাটা খেলছে সেটা আমাকে খুঁজে বার করতেই হবে। ওদিকে দেখা যাবে টিপ বিয়ের অনুষ্ঠান। তখন সেখানে মেঘ আর অঙ্কিত আসে। তখন সবাই মিলে আনন্দ করতে থাকে। ওদিকে গীতা লুকিয়ে লুকিয়ে সবটা দেখতে থাকে। এদিকে সবাই আনন্দ করছে, নাচ গান করছে। তখন দেখা যাবে গীতা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখতে থাকে। তখনই সেই এক প্রিয়ঙ্কাদার কাজের লোক গীতাকে বলে, এ কি, আপনি এখানে দাঁড়িয়ে আছেন? এখানে লুকিয়ে লুকিয়ে কী দেখছেন? তখন গীতা ভয় পেয়ে যায় আর বলে, আপনি? তখন লোকটা বলে, হ্যাঁ, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনি ভেতরে যাবেন না? তখন গীতা বলে, না, আমার ভালো লাগছে না। এই বলে সেখান থেকে চলে যায়। ওদিকে আবারও দেখা যায় অ্যাডভোকেট তপন চৌধুরীকে। সে আবারও ফোন করে সেই লোকটিকে, সেই অচেনা লোকটিকে। তখন সে ফোনটা রিসিভ করলে তপন চৌধুরী বলে, আসলে আরেকজনও ফোন করেছিল, কাবিয়া ব্যানার্জি। তার মানে আমাদের গেস্টটাই ঠিক ছিল, যে এখানে দুজন বংশীর খুনের কথা জানার জন্য আমাকে ফোন করেছে। এক হলো অগ্নিজিৎ মুখার্জি আর এক হলো কাবিয়া ব্যানার্জি। এবার যেটা গেস করা সেটাই হয়েছে। এবার আবার কি করতে হবে? তখন সেই অপরিচিত লোকটি বলে, অ্যাডভোকেট চৌধুরী, আর একজনকেও বের করতে হবে। ওইদিকে দেখা যাবে প্রিয়ঙ্বদা দেবী বলে যে, ওই মেয়েটা কোথায় গেল? তখন শ্রী বলে, দিদি, তুমি তো ওই মেয়েটা করেই সারাদিন পার করছো। নিজের মেয়ের থেকেও বেশি ওই মেয়েটার কথাই ভাবছো। তখন প্রিয়ঙ্বদার সামনে এসে দাঁড়ায় আর বলে, শুনুন, আজকে না আপনার মেয়ের বিয়ে, আপনি ওই মেয়েটাকে নিয়ে পড়ে আছেন কেন? তখন সুমনা বলে, আচ্ছা দিদি, থাক না, আজকে তো তোর একটা শুভ দিন, এসব কথা বাদ দে না। সব সময় কি এসব ভালো লাগে? তখন টিপ বলে, কেন কেন বাদ দেবো? উনি নিজের মেয়ের কথা ভাবতে পারছে না। আর তাছাড়া উনি তো আমাকে মেয়ে বলেই মানে না, অথচ রাস্তায় কুড়িয়ে পাওয়া আর একটা মেয়ের জন্য ওনার আধিক্যতা থেকে আমি বাঁচি না। আচ্ছা, আপনি কি একবারও আমার কথা ভেবেছেন? আবার কার সঙ্গে বিয়ে হচ্ছে, কাকে আমি বিয়ে করছি, একবারও জানার চেষ্টা করেছেন? তখন স্ত্রী বলে, আচ্ছা দিদি, ও তো ঠিকই বলেছে তো। তখন প্রিয়ঙ্বদা বলে, থাক না এসব কথা এখন বাড়াবাড়ি করতে চাইছি না। তখন মোহিনী বলে, কেন কেন ঠিকই তো বলেছে। ঠিকই তো, ওর কার সঙ্গে বিয়ে হচ্ছে তুমি কি দেখতে চেয়েছ? দেখতে চাওনি তো তাহলে জবাব দাও। তখন টিপ বলে, কি জবাব দাও? তখন প্রিয়ঙ্বদা বলে, আমি কথাগুলো বললে তুমি সহ্য করতে পারবে না। তখন টিপ বলে, বলো না কি বলবে তুমি। তখন প্রিয়ঙ্বদা বলে, এই পর্যন্ত তুমি কয়টা ছেলের সাথে রিলেশন করেছো? তুমি কয়দিন পর পর একটা ছেলের সঙ্গে রিলেশন করেছো? মধ্যরাতে ড্রিঙ্কস করে মাতাল অবস্থায় লং ড্রাইভে গেছো, পার্টি করেছো, আর কি না কি করেছো। এখন একটা বাইরের ছেলেকে ধরে এনে বলছো বিয়ে করবে, তাহলে রাস্তার ছেলেকে আবার দেখার কি আছে? তখন টিপ বলে, একদম ওকে রাস্তার ছেলে বলবে না। ও আমার ভালোবাসা, আমি ওকে ভালোবেসেই বিয়ে করছি, বুঝতে পেরেছো? তখন প্রিয়ঙ্বদা বলে, হ্যাঁ তাই তো আমি দেখার প্রয়োজনও মনে করি না, কারণ ওই ছেলেকে আমার দেখার কোনো ইচ্ছাই নেই। তখন দুজন ঝগড়া করতে থাকে। এদিকে তখন শ্রী বলে, ছি দিদি, তুমি এসব কথা বলছো? ঠিকই তো, মেয়েটার কার সঙ্গে বিয়ে হচ্ছে সে কথা একবারও জানতে চাইলে না। তখন প্রিয়ঙ্বদা বলে, চুপ কর তো, আগুনে আর ঘি ঢালিস না তোরা।